আমরা মূলত আজকে প্রসেস নিয়ে আলোচনা করব। তো স্থির আয়তন প্রসেস এবং চাপ, তারপরে হচ্ছে তোমার আইসোথার্মাল প্রসেস আছে। তো আমরা দেখা যাক এই চারটা, আমরা হচ্ছে এখানে পাঁচটা প্রসেস লিখছি, আরো প্রসেস আছে আর কি। তো আমরা হচ্ছে হাইপারবোলিক প্রসেস আছে, তারপরে তোমার আমরা এই যে কয়টা লিখছি আমরা সেই কয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখা যাক কতটুকু আমরা আগাইতে পারি। তো তোমরা হচ্ছে এটা একটু মুখস্থ করে নেওয়া, হ্যাঁ, কারণ হচ্ছে তোমার এটা তুমি যদি এটা মুখস্থ না করতে পারো তাহলে তোমার হচ্ছে তুমি অঙ্ক করতে পারবে না। তার কারণ হচ্ছে ধরো যে আমি তুমি হচ্ছে বইয়ে পড়লা স্থির আয়তন প্রক্রিয়া, বাট কোশ্চেনে দিছে কি আইসোসোরিক বা আইসোমেট্রিক প্রসেস। তার মানে কি আইসোসোরিক প্রসেস যে কথা, আইসোমেট্রিক সেম, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস এবং স্থির আয়তন প্রসেস। এই চারটা মানে স্থির আয়তন প্রক্রিয়াকে তুমি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমও বলতে পারো, আইসোসোরিকও বলতে পারো, আইসোমেট্রিকও বলতে পারো। স্থির চাপ প্রক্রিয়াকে তুমি আইসোবারিকও বলতে পারো, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসও বলতে পারো। স্থির উষ্ণ প্রক্রিয়া একে তুমি আইসোথার্মাল বলতে পারো, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসও বলতে পারো। তারপর স্থির এনট্রপি বা প্রত্যাবর্তক রুদ্রতাপীয় প্রক্রিয়া বা রুদ্রতাপীয় প্রক্রিয়া যেটা বলি আমরা, আইসেন্ট্রপিকে বলতে পারো, রিভার্সিবল এডিয়াবেটিক প্রসেসও বলতে পারো। ওকে, তো আমাদের হচ্ছে এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। তো আমরা হচ্ছে প্রথমত আলোচনা করব স্থির আয়তন প্রক্রিয়া বা সম আয়তন প্রক্রিয়া। তার মানে স্থির আয়তন প্রক্রিয়া। এখন স্থির আয়তন প্রক্রিয়া বলতে কি বুঝে গেছি আমরা, দেখো যে স্থির বলছে প্রথমে কি বলছে, স্থির আয়তন। তার মানে কি আমাদের আয়তনটা অবশ্যই স্থির থাকতে হবে। তার মানে স্থির আয়তন প্রক্রিয়া যদি আমি বলতে যাই, তোমার এরকম ভাবে লিখতে যাই যে যে প্রক্রিয়ায় কোনো গ্যাস বা ভ্যাপার হইতে পারে, ভ্যাপার আয়তন স্থির রেখে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে পারে তাকে আমরা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস বলতেছি। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস তোমাদের বইয়ে সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, বুঝছো? আমি হচ্ছে জাস্ট আমি আমার মতো করে লিখছি আর কি, যে আমাদের মূল টার্গেট হচ্ছে কি, যে আমি হচ্ছে কোন গ্যাস বা ভেপার কি হবে অবশ্যই আমাদেরকে স্থির রাখতে হবে। তো এই আমাদের কনস্ট্যান্ট ভলিউম প্রসেসটা তোমার কাজ করে মূলত গে-লুইসেকের সূত্র অনুসারে। আর আমরা বলতেছি গে-লুইসেকের সূত্র অনুসারে, গে-লুইসেকের সূত্র মতে চলে। এখন গে-লুইসেকের সূত্র কি বলতেছে? গে-লুইসেকের সূত্র বলতেছে যে স্থির আয়তনে কোনো গ্যাস বা কোনো তোমার ভ্যাপার বলো বা কোনো বস্তু বলো, স্থির আয়তনে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল উহার তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে কি বললাম আমি, যে আমরা বলতেছি তোমার এখানে গে-লুইসেক কি বলে গেছে, আমরা একটু আগে বললাম যে স্থির আয়তনে, তো হচ্ছে স্থির আয়তনে কোনো গ্যাসের উপরে, তাহলে কি বললাম আমরা, স্থির আয়তনে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তার মানে গে-লুইসেক বলছে কি, যে স্থির আয়তনে কোন গ্যাসের উপর প্রযুক্ত চাপ, স্থির আয়তনে কোন গ্যাসের উপর প্রযুক্ত চাপ উহার তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, এখন আমরা হচ্ছে ধরো এতটুকু মিশিয়ে ফেললাম উপরেরটুকু, হ্যাঁ, আচ্ছা পরে মিশিয়ে দিচ্ছি। আমরা বলছি কি স্থির আয়তনে। এখন আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই, ধরো যে আমরা একটা পাত্র নিয়েছি, এই পাত্রটার আয়তন কি আমাদের ফিক্সড, এটা হচ্ছে আমরা ধরলাম আয়তন ভি। তো আয়তনের কোনো পরিবর্তন হবে না, পাত্রের ভিতরে গ্যাস আছে। এখন আমার যখন এখানে ইনার্শিয়া অবস্থা, ধরো এখানে আমার ইনার্শিয়া অবস্থা, আমি একটা পাত্রতে পানি রাখছি, ধরো তুমি বাসায় যে প্রেসার কুকার আছে
তুমি সেই প্রেসার কুকারে তুমি হচ্ছে পানি রাখছো, এটাতে, তাহলে এর টেম্পারেচার কি হবে আমার প্রথম অবস্থাতে T1 এবং প্রেসার ধরলাম P1, কি ধরলাম P1। এখন এটা যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি, দেখো যে স্থির আয়তনের কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ, তাহলে ধরলাম চাপ হচ্ছে P, এটা কার সমানুপাতিক, T এর সমানুপাতিক। এখন যদি আমি এই সমানুপাতিক চিহ্ন উঠাইতে যাই, তাহলে আমার কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে। আমি এখানে এটা কি কনস্ট্যান্ট ইনটু টি, ঠিক আছে। তো এখন দেখো যদি আমি কনস্ট্যান্টের মানটা 1 ধরি, সাপোজ আমি কনস্ট্যান্ট মানটা 1 2 3 যা ইচ্ছে ধরি, তাহলে দেখো তুমি, আমরা এখান থেকে লিখতে পারি p ইকুয়াল, ধরো কনস্ট্যান্ট মান ধরলাম 1 ইনটু টি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি না, দেখো তো, যে আমরা যদি t এর মানটা বাড়াই তাহলে আমাদের কি p বাড়তেছে, এবং আমি যদি t এর মানটা তাপমাত্রা কমাই তাহলে কি p কমবে। তোমরা যারা মিটে আছো এতটুকু বুঝছো? হ্যাঁ ভাই এটা বুঝছি। ওকে, তাহলে আমাদের চাপটা কার উপর ডিপেন্ড করতেছে, তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমার ইনার্সিয়া অবস্থাতে আমার তাপমাত্রা ছিল T1 এবং চাপ ছিল তোমার হচ্ছে P1, এখন আমি এখানে ধরো আমাদের বাসায় মায়েরা কি করে, নিচে রাইস কুকারের নিচে আগুন জ্বালায় দেয় না, এখন আমি এখানে তাপ দিচ্ছি ধরো, আমি যখন তাপ দিব তখন আমার কি টেম্পারেচার আস্তে আস্তে, এই যে ভিতরে যে গ্যাসটা আছে টেম্পারেচার বাড়বে না, ধরলাম T2 হয়েছে, এবং তার তাপমাত্রা যদি বাড়ে তাহলে কি আমাদের প্রেসারও বাড়বে, তাহলে প্রেসার T2 হয়েছে, কিন্তু আমাদের দেখো আয়তনটা স্থিরই আছে। ওকে, তাহলে আমি এতটুকু মিশাই দিচ্ছি। আমি এখানে জাস্ট দুইটা স্টেট নিয়ে আলোচনা করছি। আমার প্রথম কন্ডিশন ছিল হচ্ছে ইনার্সি অবস্থায়, 1 নাম্বার কন্ডিশন থেকে আমি 2 নাম্বার কন্ডিশনে গেছি, বা 1 নাম্বার অবস্থা থেকে 2 নাম্বার অবস্থায় গেছি, এখানে 3 নাম্বার অবস্থা হতে পারে, 4 নাম্বার হতে পারে, তোমার এটা ইচ্ছা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো এরকম, যে আমি যদি টি এর পাশে নিয়ে তাহলে ভাগ হয়, তাহলে লিখতে পারি যেহেতু আমাদের এখানে দুইটা কন্ডিশন দিচ্ছি, আমি তাহলে দেখতো P1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল P2 বাই T2। এতটুকু বুঝছো তোমরা কিভাবে আসছে? মিটে যারা আছো বুঝছো এটা, এতটুকু বুঝছো কি না আমি ভাঙবা একটু? না লাস্টের লাইনটা একটু বুঝে না, যে P1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস P2 ডিভাইডেড বাই T2। দেখো আমরা এটা তো লিখতে পারি যে P ডিভাইডেড বাই T ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? হ্যাঁ এটা লিখে দে। আচ্ছা, এটা তার মানে আমরা একটা এখান থেকে লিখতে পারি, দেখো যে কনস্ট্যান্ট বলতে কি আমার P আর T, তার মানে কি প্রাথমিক অবস্থায় একটা মাত্র অবস্থা ছিল, তখন আমি তাপ দিই নাই, তখন ছিল কি প্রেসার ছিল P1 আর তাপমাত্রা ছিল কি T2 T1। তাহলে আমরা এতটুকু লিখতে পারি P1 T1 ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ লিখে দে। ওকে, তাহলে এখন দেখো যখন আমি তাপমাত্রা বাড়াইতেছি তখন আরেকটা অবস্থানে চলে গেছে না? হ্যাঁ তাহলে তখন আমরা দেখো তার কনস্ট্যান্ট মানে কি আমি ইচ্ছে মতো বাড়াতে পারবো, বুঝছো? তাহলে আমি লিখতেছি কি, দেখো P1 ডিভাইড বাই T1, এটা আমার একটা কন্ডিশন ইকুয়াল, তাহলে দেখো আমরা লিখতে পারি 2 নাম্বার কন্ডিশনে যখন আসছে তাহলে আমরা লিখতে পারি না P2 ডিভাইড বাই T2। বুঝছি। দেখো আমরা এই কন্ডিশনের জন্য লিখতে পারি, দেখো যে P2 ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু T2 লেখা যায় এই যে এখান থেকে। হ্যাঁ লেখা যায়। তাহলে এখান থেকে দেখো যে আমরা লিখতে পারি না P2 বাই T2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হ্যাঁ লেখা যায়। তাহলে এবার দেখো এই কনস্ট্যান্টের জায়গায় আমরা কি এই মানটা বসাতে পারি না? হ্যাঁ এটা বসাইছি। এখন ধরো সিমিলার ওয়েতে যদি আমি বলি যে আমি এখান থেকে তাপমাত্রা না পরে আমি আরো তাপ দিয়েছিলাম, তাপমাত্রা কি আরো বাড়বে না? হ্যাঁ হ্যাঁ আরো তাপমাত্রা আরো প্রেসার বাড়বে, তখন আমি দেখো আবার লিখতে পারি না যে P3 বাই T3। T3। অতএব আমি যদি এটা n সংখ্যক যায় তাহলে দেখো আমরা Pn বাই Tn লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ লেখা যায়। ওকে, আমাদের মূলত এই সূত্রটাকে ফলো করে আমাদের হচ্ছে এই কনস্ট্যান্ট ভলিউম প্রসেসটা কাজ করে। তাহলে এখন আমরা হচ্ছে এই কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের তোমার টিএস এবং পিভি ডায়াগ্রাম দেখব। হ্যাঁ, তাহলে আমি একটু মিশাই দিলাম, এই যে এটা আমি এই কথাগুলো মিশাই দিলাম, হ্যাঁ বাংলা লেখাটুকু মিশাই ফেললাম।
তাহলে আমরা হচ্ছে সূত্র পাইছি এখান থেকে, দেখো যে P1 divided by T1 equal P2 by T2 equal P3 by T3 equal dot dot Pn by Tn, এটা আমরা পাইছি আর কি। এখন এইটা দেখো, আমি এই রাইস কুকারটা আমি এখানে নিয়ে আসলাম, আমার এই জায়গাতে আমাদের কি ছিল, তাপমাত্রা T1 ছিল এবং প্রেসার ছিল কি P1। এখন আমরা হচ্ছে দুইটা কার্ভ দেখবো, একটা হচ্ছে পিভি কার্ভ, প্রেসার ভার্সেস ভলিউম কার্ভ পিভি, আর একটা হচ্ছে টিএস কার্ভ টিএস, টেম্পারেচার ভার্সেস এনট্রপি কার্ভ। তো এখন দেখো আমাদের এটা কি বলতেছে যে আমার আয়তনটা স্থির থাকবে। তো আমরা আয়তন কখন স্থির, আমরা একটু দেখে আসি। ধরো যে আমরা যদি x আর y, এটা y অ্যাক্সিস এটা x অ্যাক্সিস, তাহলে আমি যদি ধরো এইভাবে লাইনটা ড্র করি, দেন এইটা দিলাম 1 নাম্বার পয়েন্ট, এইটা দিলাম 2 নাম্বার পয়েন্ট, এইটা দিলাম 3 নাম্বার পয়েন্ট, এটা দিলাম 4 নাম্বার পয়েন্ট। আবার আমি আরেকটা রেড মার্ক করতেছি, দেখো যে আমি এইভাবে একটা দাগ দিলাম, এইটা দিলাম 1 নাম্বার পয়েন্ট, এইটা দিলাম 2 নাম্বার পয়েন্ট, এইটা দিলাম 3 নাম্বার পয়েন্ট, এইটা দিলাম 4 নাম্বার পয়েন্ট। এখন আমার এটা ইনশিওর করো যে আমার x এর মান এই রেখাতে বাড়তেছে, দেখো এখন x এর মানটা বলো আমাকে, x এর মানটা এই রেখাতে বাড়তেছে না এই রেখাতে বাড়তেছে? x এর মান উপরে রেখাতে বাড়তেছে, যেটা ওই যে কালো কালি দ্বারা যেটা দেওয়া আছে ওটা। আর এটা হচ্ছে x এর মান বাড়তেছে, তাহলে আমাদের লাল কালিটা কি, লাল কালিতে x এর মান কনস্ট্যান্ট না? হ্যাঁ, তাহলে দেখো আমরা বলতে পারি যদি আমরা x কনস্ট্যান্ট রাখতে চাই তাহলে আমাদের এই রেখাটা কি হবে, y এর প্যারালালে। তার মানে আমার কি, আমার x এর মান দেখো এটা 0 0 পয়েন্ট, আমি এখান থেকে যত x এর দিকে যাব তত আমার x এর মান বাড়বে, এবং যত y এর দিকে যাব আমরা তত y এর মান বাড়বে। কিন্তু দেখো আমি বলছি এখানে, এখন দেখো এখানে আমি বলছি কি স্থির আয়তন, তার মানে আমরা আয়তনটা কি স্থির থাকতে হবে। তাহলে আমরা যদি বলি যে এইভাবে একটা দাগ দিই তাহলে কি দেখো আয়তন কি স্থির থাকছে? দেখো এই জায়গাতে আমাদের স্থির থাকতেছে না, তাহলে আমাকে হচ্ছে কি কনস্ট্যান্ট লাইন টানতে হবে, তাহলে আমাদের আয়তনটা কনস্ট্যান্ট করতে হবে। তাহলে আমি তোমাকে যদি বলি এখন যখন আমি তাপ দিচ্ছি না তখন দেখো আমার প্রেসার কি, তাপমাত্রা, যদি তাপ আমি না দিই তাহলে প্রেসার আমার কম না? দেখো আমরা লিখছিলাম P constant into T, আমি কনস্ট্যান্ট এটা C লিখলাম, হ্যাঁ একটু বুঝে নিও। তাহলে আমাদের তাপ যখন কম তখন চাপও কম, তাহলে আমি ধরলাম যে আমার চাপ কি কম, এই জায়গাতে চাপ আছে, তাহলে এই চাপটা আমাদের কয় নাম্বার, দেখো তো আমার ইনার্সিয়া অবস্থায় না, এটা শুরুর অবস্থায়, তাহলে আমরা দিলাম 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার। এখন আমারে বলো যে আমি যদি এই রেখাটা এই দিকে মুভ করি তাহলে আমার কি আয়তন বাড়তেছে না? আয়তন বাড়তেছে, কিন্তু আমার তো আয়তনকে স্থির রাখতে হবে, তাহলে স্থির রাখতে হলে আমাকে আমি বামে আসবো, ডানে আসবো না উপরে যাবো আস্তে আস্তে? উপরের দিকে যাব, উপরের দিকে। তাহলে দেখো আমি যখন এখন যদি আমি বলি এখানে আমি একটা হচ্ছে তাপ দিচ্ছি, তাহলে তাপ যদি দিই আমি, তাহলে আমাকে একটু বলো যে এই জায়গাতে আমাদের টেম্পারেচার কি T2 ছিল এবং প্রেসার কি P2 হয়ে গেছিল, মনে আছে? তাহলে আমরা প্রথম অবস্থা থেকে 1 নম্বর অবস্থা থেকে আমরা 2 নম্বর অবস্থা পর্যন্ত চলে গেছিলাম। তাহলে দেখো 2 নম্বর অবস্থা দেখো আস্তে আস্তে কি আমার তাপ বাড়ায় দিছি, আমার প্রেসার বাড়তেছে, এই যে 2 নম্বর অবস্থায় চলে আসছি। তাহলে দেখো এখানে আমাদের কি বাড়তেছে, চাপ বাড়তেছে না আস্তে আস্তে, তো প্রেসার বাড়তেছে, তখন এটাকে বলি আমরা এক্সপ্যানশন, এটাকে কি বলি আমরা এক্সপানশন, হ্যাঁ এক্সপানশন অর্থাৎ হচ্ছে প্রসারণ হওয়া বা সম্প্রসারণ হওয়া বা হচ্ছে বৃদ্ধি পাওয়া। ওকে, এতটুকু ক্লিয়ার তোমাদের? হ্যাঁ ক্লিয়ার। ওকে, এখন দেখো আমার তো এরকমও হইতে পারে যে আমার এই কন্ডিশনে ছিল, আমি তাপ দেওয়া বন্ধ করে দিয়েছি, তাহলে এই কন্ডিশন থেকে আস্তে 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 আমার কি তাপমাত্রা কমতে থাকবে না? তাপমাত্রা কমতে থাকলে চাপ কমতে থাকবে,
তাই তাপমাত্রা যদি কমতে থাকে তাহলে চাপ কমতে থাকবে, আর চাপ কমলে কি আমাদের তখন আমাদের হচ্ছে কম্প্রেশন বা সংকোচন বা কমতেছে না চাপ। তাহলে দেখো আমার এখানে ছিল 2 নম্বর কন্ডিশনে, আস্তে 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 নিচে নামতে নামতে এই জায়গা পর্যন্ত আসছে। দেখো তাহলে এটা ছিল আমাদের, আমি যখন কম্প্রেশনে শুরু করতেছি তখন এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে কি আমাদের কম্প্রেশন। কম্প্রেশন এখন আমি তোমাকে বলি, হ্যাঁ কার্ভ কিন্তু এইটা আলাদা এইটা আলাদা, দুইটা আলাদা। এটা আমরা হচ্ছে আরেকটা বিষয় বলি, এটা কম্প্রেশনের ক্ষেত্রে যেমন 1 আর 2 এটা নিয়ে কোনো সমস্যা কিন্তু করা যাবে না, বোঝা গেছে? তুমি চাইলে এটা 2 এটা 1 দিতে পারো, বাট আমি তোমাদের বোঝার জন্য দিছি কি 1 আর 2, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা টোটালটাই আলাদা, এটা টোটালটাই আলাদা, কিন্তু আমি জাস্ট একটা প্লটের ভিতরে দুইটা কার্ভ দেখাইছি, বোঝা গেছে? ওকে, এখন আমরা টিএস কার্ভে যাব। টিএস কার্ভে যাওয়ার আগে আমাকে একটু জানতে হবে তোমাদের যে আমাদের হচ্ছে এনট্রপিটা কি। আসলে এনট্রপি আমি এর আগেও পড়ে আসছি, তারপরে আমি আরেকবার পড়াইতেছি। দেখো এনট্রপি হচ্ছে তোমার, এনট্রপি শব্দের অর্থ কি পরিবর্তন বলছিলাম আমি। এই এনট্রপিকে কি এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এনট্রপি শব্দের অর্থ কি পরিবর্তন। 1 সেন্টিগ্রেড তাপমাত্রা, কি বলছি আমরা, 1 সেন্টিগ্রেড তাপমাত্রায় এনথালপির পরিবর্তনে যে পরিমাণ কাজ পাওয়া যায় সেটাকে বলি আমরা এনট্রপি। এখন এনট্রপি অর্থ পরিবর্তন, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, টিএস কার্ভের জন্য যেটা লাগবে আমাদের, যে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এনট্রপি কি হবে, এনট্রপি বৃদ্ধি পাবে। তাপ প্রয়োগ করা হলে এনট্রপি বৃদ্ধি পাবে। আমরা এনট্রপির সঙ্গে আরেকটা পড়েছিলাম, এনট্রপি অর্থাৎ হচ্ছে কি আমাদের যে ভেতরে ইন্টারমলিকুলার মানে তোমার মলিকুলগুলো থাকে আর কি, সেগুলা কি ভাইব্রেট তৈরি হয়, ঠিক আছে? এটা আমরা পড়াইছিলাম এর আগেও, তো তোমরা একটু গত ক্লাসগুলো দেখে ফেললে বুঝতে পারবে এনট্রপি কি। তাহলে এনট্রপির আমাদের যে বেসিক জিনিসটা মাথায় রাখতে হবে টেক কার্ভের জন্য, যে তাপ যদি আমরা দিই তাহলে তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে আমাদের এনট্রপিও বাড়বে। ক্লিয়ার, মনে থাকবে এতটুকু? হ্যাঁ মনে থাকবে। ওকে, তাহলে এখন আমারে বলো যে আমি যদি এই কার্ভ চিন্তা করি, আমি এই কার্ভটা চিন্তা করতেছি, তাহলে দেখো এখানে আমাদের প্রথম অবস্থাতে কি ছিল, তাপমাত্রা কম ছিল না? হ্যাঁ কম ছিল। তাহলে আমরা ধরলাম যে এরকম কোন একটা জায়গাতে আমি ধরলাম, এটা 1 নাম্বার পয়েন্ট। ওকে, এখন আমারে বলো যখন আমি আস্তে 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 কি তাপ বাড়তেছে না? দেখো আমি হিট দিচ্ছি, এই যে হিট দিচ্ছি, দেখো আস্তে আস্তে তাপ বাড়তেছে। এবং তাপ বাড়লে কি আমার চাপ বাড়বে। তা দেখো আমি তাপ যখন বাড়বে, তাহলে আমি যেখানে যে চিন্তা করি এটাতে, দেখো যে তাপ যদি বাড়ে তাহলে এনট্রপিও বাড়বে আমার। তাহলে আমাদের যদি তাপ বাড়ে, তাপমাত্রা বাড়ে, তাহলে আমাদের কি এনট্রপিও বাড়বে। তাহলে এখন বলো যে আমি যদি এইভাবে দাগ দিই, এইভাবে দাগ দিই, এটা 2 নাম্বার দিই, তাহলে দেখো তো আমাদের এখানে কি আমাদের তাপমাত্রা কি বাড়তেছে না তাপমাত্রা কনস্ট্যান্ট হয়ে গেছে? শুধু এনট্রপি বাড়তেছে, তাপমাত্রা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। যদি আমরা এখান থেকে এভাবে দাগ দিই তাহলে দেখো তো আমার কি এখানে এনট্রপি বাড়তেছে? না, এনট্রপি বাড়তেছে, শুধু তাপমাত্রা বাড়তেছে, কিন্তু আমাদের এখানে কন্ডিশন কি যে এনট্রপিও বাড়বে তাপমাত্রাও বাড়বে, কন্ডিশন এটা না? তাপমাত্রা বাড়বে। হ্যাঁ। তাহলে এখন আমারে বলো যদি আমি এই জায়গাতে একটা পয়েন্ট দিয়ে, এটা একটা পয়েন্ট দিলাম সাপোজ, দেন আমি যদি এইভাবে যদি আমি হচ্ছে কার্ভ দিই, দেখো এটা 2 নাম্বার পয়েন্ট দিলাম আমি, তাহলে দেখো আমার এনট্রপি কি এখান থেকে আমি এই দিকে আসি, তাহলে এনট্রপি আমার কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। দেখো এটা ছিল 1 নাম্বার স্টেট আমার S1, এটা হচ্ছে আমাদের কি S2 হয়েছে। তাহলে বলো এনট্রপি এখানে বাড়ছে না কমছে? এনট্রপি কমতেছে। কমতেছে। তাহলে আমরা এটাও দিতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে দেখো, তাহলে আমাদের কার্ভটা হবে এরকম, আমাদের কার্ভটা হবে, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, আমার কার্ভটা হবে এরকম ভাবে, এটা 2 নাম্বার স্টেট। তাহলে এটা হবে কি আমাদের এক্সপেনশন। এতটুকু বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। মানে এই জায়গাতে কনফিউশন থাকে যে আমি কার্ভটা এখান থেকে এদিক দেব না এখান থেকে এদিক দেব, এই জন্য আগে সবগুলো তোমাকে দেখাইছি, দেন কোনটা অ্যাকচুয়াল হবে সেটা আমরা বলছি। ক্লিয়ার হয়েছে এবার? এটা নিয়ে কনফিউশন থাকবে আর কখনো? না না কনফিউশন। ওকে, তাহলে দেখো আমরা যদি আরেকটু চিন্তা করতে যাই তোমাদের এখানে, আরেকটু ইন ডিটেইলস যদি আলোচনা করি, দেখো এইভাবে যখন আমরা টানতেছি, দেখো এখানে এটা এটা, আবার যদি আমি এইদিকে টানি, দেখো এই
এই তা দেখো আমরা বলতেছি কি এই জায়গাটা হচ্ছে এটা আমার T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। দেখো প্রত্যেকটা জায়গাতে আমার তাপমাত্রা বাড়ার সাথে সাথে যখন ধরো আমাদের তাপমাত্রা যাওয়ার সময় যখন এই একটা পর্যায়ে তাপমাত্রা আসছে তখন দেখো এখানে তো আমার এনট্রপি বাড়তেছে, তাপমাত্রা বাড়তেছে, বাড়তেছে না? হ্যাঁ বাড়তেছে। ওকে, তাহলে আমাদের কখনো যদি বলে যে কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করো, কখনো ভুল হবে? না আর ভুল হবে। ওকে, তা এখন আমরা বলো একটা বিষয় যে আমরা এইটা দেখছি এক্সপ্যানশনের ক্ষেত্রে, তাহলে কম্প্রেশনের ক্ষেত্রে কি হবে? দেখো কম্প্রেশনের ক্ষেত্রে আমাদের কি তাপমাত্রা আস্তে আস্তে কমবে না? হ্যাঁ তাপমাত্রা কমবে, এনট্রপি কমবে। এনট্রপি কমবে। তাহলে আমি বলতে পারি যে তোমার হচ্ছে আমাদের সেম এখান থেকে ধরো এই পর্যায় থেকে এই দিকে আমার আসতেছে, তাহলে দেখো আমাদের যদি আমি এই দিক থেকে এই দিকে আসি তাহলে এটা হচ্ছে আমি যদি 1 নাম্বার দিই, এখন এটা 2 নাম্বার দিই, দেখো আমার এখানে তাপমাত্রা ছিল বেশি, এখানে তাপমাত্রা কমে গেছে না? জি। আবার এখান থেকে দেখো এনট্রপি বেশি ছিল, এখন এখানে এনট্রপি কমে গেছে, তাহলে এটা আমরা কি বলতে পারি? কম্প্রেশন। ওকে, ক্লিয়ার? তোমাদের যদি কখনো সেমিস্টার ফাইনালে আসে তাহলে তোমরা হচ্ছে একটাই দিবা, তোমাদের বই যদি একটা করে দেওয়া আছে যে এক্সপেনশনটা শুরু দেওয়া আছে তোমাদের বইয়ে, তো সুতরাং তুমি একটাই দিবা। ওকে, আর এটা হচ্ছে সুন্দর করে নোট করে রাখবা, তোমাদের অ্যাডমিশন এবং জবের চাকরি পরীক্ষাতে অবশ্যই লাগবে শেষ করার পরে এগুলা। ওকে, তাহলে আশা করি এখান থেকে টিএস তারপরে হচ্ছে তোমার পিভি এবং টিএস ডায়াগ্রামে কোনো সমস্যা হবে না। তাহলে এখন দেখো আমরা গত ক্লাসে তোমাদের পড়াইছিলাম যে 12টা সূত্র লিখে দিয়েছিলাম, মেবি লিখে দিয়েছিলাম না? আগের ক্লাসে 12টা সূত্র লিখে দিয়েছিলাম, জেনারেল সূত্র, যে 12টা সূত্র আমাদের লাগবে। ঠিক আছে, তো ওই 12টা সূত্র থেকে আমরা একটু লিখছিলাম। দেখো আমি এটা মিশাই ফেললাম, জাস্ট এই জায়গাটা রাখলাম আমি। হ্যাঁ, তো 12টা সূত্র লিখে দিয়েছিলাম, ওখানে আমি লিখছিলাম দেখো এরকম যে W ইকুয়াল টু প্রেসার ইনটু ভলিউমের পরিবর্তন, এইটাকে বলতেছি আমরা কাজ। তাহলে আমারে বলো এখানে আমি প্রেসার বাড়াইছি কিন্তু আমার কি আয়তনের কোনো পরিবর্তন হইছে? জি না। হয় নাই। তাহলে আমার দেখো তো P ইনটু ডেল ভি এর মান কত? 0। অতএব W ইকুয়াল টু কি হইতেছে? আমাদের W ইকুয়াল টু 0 লেখা যায়? হ্যাঁ লেখা যায়। ওকে, আমি বলতে পারি না যে স্থির আয়তন প্রক্রিয়ায় কাজের পরিমাণ শূন্য? হ্যাঁ বলা যায়। স্থির আয়তন প্রক্রিয়ায় কাজের মান শূন্য বা কাজের পরিমাণ শূন্য, পরিমাপ লিখবা। হ্যাঁ, কাজের পরিমাণ শূন্য। ওকে, এখন আমারে বলো যে আমরা হচ্ছে ফার্স্ট ল থেকে পড়ছিলাম থার্মোডাইনামিক্স এর যে H ইকুয়াল ডেল ই প্লাস ডাব্লিউ পড়ছিলাম, মনে আছে? অথবা কিউ পড়ছিলাম এখানে হয়তো। তাহলে এখন দেখো এখানে ডাব্লিউ এর মানটা কত? শূন্য। তাহলে আমরা H ইকুয়াল লিখতে পারি ডেল ই প্লাস শূন্য। তাহলে এখান থেকে দেখো H ইকুয়াল লিখতে পারি আমরা কি? ডেল ই। আর এই ডেল ই সমান লিখতে পারি আমরা এম সিভি ডেল টি, মনে পড়ে? হ্যাঁ। এখন যদি আমি এইটাকে একটু তোমাদেরকে ভাঙিয়ে দিই, আর একটু তোমাদের এতটুকু যতটুকু এখন ভাঙবো এটা তোমার লাগবে না, ঠিক আছে? জাস্ট তোমাদের জানার ক্ষেত্রে বলি। আমি এক্সপ্যানশনের কথা যদি চিন্তা করি, দেখো তাহলে এক্সপ্যানশনের ক্ষেত্রে আমাদের এখানে লিখতে পারি না এম সিভি ডেল টি, মানে কি? তাপমাত্রার পরিবর্তন। তাহলে দেখো এখানে এক্সপ্যানশন কার্ভে আমি তাকাবো, এক্সপ্যানশন কার্ভে আমাদের ডেল টি মানে কি? তাপমাত্রা পার্থক্য। তাহলে এক্সপ্যানশন কার্ভে আমাদের তাপমাত্রা সর্বোচ্চ কোন জায়গাতে? 1 নম্বর পয়েন্টে না 2 নম্বর পয়েন্টে? 2 নম্বর পয়েন্টে। তাহলে আমরা লিখতে পারি না T2 মাইনাস T1 লেখা যায়? হ্যাঁ লেখা যায়। আবার দেখো কম্প্রেশনের ক্ষেত্রে এম সিভি ডেল টি, এখন কম্প্রেশনের কার্ভ কোনটা? এইটা। তাহলে এইখানে দেখো যে আমাদের কম্প্রেশনের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্টে তাপমাত্রা বেশি না 2 নম্বর পয়েন্টে তাপমাত্রা বেশি? 1 নম্বর পয়েন্টে তাপমাত্রা। তাহলে এখানে আমরা লিখবো দেখো T1 মাইনাস T2, বোঝা গেছে? আমি নাম্বারিংটা কি জন্য পরিবর্তন করছি বুঝতে পারছো? এতটুকু দেখার জন্য। সুতরাং তোমরা যে সূত্রটা মনে রাখবা, শুধু এই সূত্রটা মনে রাখবা, ডেল টি, তার মানে আমাদের তাপমাত্রার পার্থক্য, এক কথায় শেষ। এটা এক্সপেনশন হোক আর কম্প্রেশন হোক, বোঝা গেছে? ওকে, তাহলে এতটুকু তুমি মনে রাখার দরকার নাই, জাস্ট এটা হচ্ছে তুমি অঙ্ক করার সময় করে ফেলতে পারবা। আমরা শুধু এইটা মনে রাখবো।
তাহলে আমাদের যদি বলে যে স্থির আয়তন প্রক্রিয়ায় মোট তাপের পরিমাণ বের করো, তাহলে আমরা কি বের করতে পারবো না? আচ্ছা, আবার যদি কখনো বলা হয় যে স্থির আয়তন প্রক্রিয়ায় কাজের পরিমাণ বের করো, তাহলে আমরা কি আস্তে করে লিখতে পারবো না যে স্থির আয়তন প্রক্রিয়ায় কাজের মান 0 লেখা যায়? ওকে, এখন তোমাকে যদি বলে এনথালপির পরিবর্তন বের করো, এনথালপি, তাহলে এনথালপি আমরা বলছিলাম ছোট হাতে h m cp del t পড়ছিলাম, মনে আছে? গতদিন লিখে দিছিলাম না গত ক্লাসে? হ্যাঁ মনে আছে। ওকে, এই কয়টা সূত্র তুমি যদি জানো তাহলে স্থির আয়তন প্রক্রিয়ায় যতগুলো ম্যাথ আছে তুমি করতে পারবা। তাহলে এতটুকু তোমাদের ক্লিয়ার হইছে? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, আমরা তাহলে একটা एग्जांपल করে আসি। হ্যাঁ, আমরা একটা করে প্রসেস মনে করো হচ্ছে আমরা ডিসকাস করব, আর আমরা হচ্ছে एग्जांपल গুলো একটা করে করব যাতে আমাদের ইয়াগুলা হয়, ঠিক আছে? যে কনসেপ্টগুলো যাতে ক্লিয়ার হয়। আচ্ছা, স্থির আয়তন কই তোমাদের? কনস্ট্যান্ট প্রেসার। আচ্ছা, প্রথমে তোমাদের দুইটা ম্যাথ আছে আর কি। আচ্ছা, তা আমি একটু মিশাই ফেললাম। হ্যাঁ, ওকে, তাহলে এখন সূত্র এখানে লেখা আছে, আমি কোশ্চেনটা পড়বো আর হচ্ছে ডাটাগুলো লিখবো। হ্যাঁ, দেখো বলছে একটা বদ্ধ পাত্রে 2 কেজি কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে দেখো একটা পাত্র রাখছিলাম আমি এখানে, মনে হয় মেবি তোমাদের সময় একটা প্রেসার কুকার রাখছিলাম, এর ভিতরে কি আছে? m = 2 কেজি কার্বন ডাই অক্সাইড আছে, তাই না? আচ্ছা, বলতেছে T1 = 20 সেন্টিগ্রেড। T1 তার মানে দেখো এই জায়গাতে T1 কত বলতেছে? 20 সেন্টিগ্রেড। তাহলে আমরা বলতে পারি না যে T1 = 20 সেন্টিগ্রেড, এটাকে আমরা সবসময় কেলভিনে নিব। তাহলে কত? 273 প্লাস 20, 293 কেলভিন। ওকে, এবং প্রেসার 0.17 কেজি ফোর্স পার সেন্টিমিটার, এবং প্রেসার P1 হচ্ছে 0.17 কেজি ফোর্স ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কয়ার। এগুলোকে আমরা সব সময় প্রেসার এগুলোকে আমরা পরম এককে নিয়ে যাব। তাহলে এটা দেখো আমি যদি পরম এককে বলি, আর তাহলে হচ্ছে দেখো আর সবসময় চেষ্টা করবা এই মানগুলোকে, আমি গতদিন ক্লাসে বলছিলাম কিনা যে আমরা হচ্ছে সবসময় কিলোতে নিয়ে যাব, ধরো কিলো জুল, ঠিক আছে? তো এরকম আর কি। এটা এটা যদি আমি বলি 0.17 ইনটু 9.81 ইনটু 10⁴, তাহলে এটা কি আমাদের তোমার হচ্ছে আসে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে কি প্যাসকেল আছে, তাই না? এটা করলে প্যাসকেল আছে। তাহলে এটাকে যদি আমি কিলো প্যাসকেলে নিতে যাই তাহলে আমরা কি করব? আচ্ছা, আমি দাঁড়ান ক্যালকুলেটরটা বের করি আমার। .17 into 9.81 into 16677 এত প্যাসকেল। আমরা প্যাসকেল রাখলাম আপাতত, হ্যাঁ, কারণ যে কোনো সময় এটা কিলো প্যাসকেলে নিতে পারবো। এবং বলতেছে যে পানিতে না পাত্রটিতে তাপ প্রয়োগ করে P2 = 1.4 কেজি ফোর্স পার সেন্টিমিটার করা হলো। তাহলে আমাদের এই জায়গার প্রেসার দেওয়া আছে, দেখো এইটা পাইছি, এবং বলতে তাপ প্রয়োগ করে প্রেসারে এই জায়গা নিয়ে যাওয়া হয়েছে। এই জায়গাতে প্রেসার কত হয়েছে? 1.4 কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে দেখো আসে 1.4 ইনটু 9.81 ইনটু 1373 প্যাসকেল, এতটুকু আসে। বলতেছে নিয়ে যাওয়া হলে বের করো শেষের তাপমাত্রা। তাহলে আমাদের কোন জায়গার তাপমাত্রা চাইছে? দেখো তো এই জায়গার তাপমাত্রা চাইছে না? এই জায়গার তাপমাত্রা চাইছে প্রথম। দ্বিতীয় বলছে
গ্যাস কর্তৃক বা গ্যাসের উপরে কৃত কাজ বের করো। কি বলছে? কৃত কাজ। তাহলে ডাব্লুর মান চাইছে না আমার কাছে? এখন আমারে বলো যে স্থির আয়তন প্রক্রিয়ায় ডাব্লুর মান কত? 0। তাহলে লিখবা স্থির আয়তন প্রক্রিয়ায় কাজের পরিমাণ ডাব্লু ইকুয়াল টু 0। দেন কি দিবা? অ্যানসার। দেন কি? অ্যানসার। শেষ। একটা অ্যানসার হয়ে গেছে তোমার। বোঝা গেছে? এই সময় দিয়ে দিছে নাকি? ওকে, এবার একটা কোশ্চেন ছিল আর কি, হ্যাঁ বলো। বলতেছি যে এই এককের কনভার্সন কি সবসময় কিলোজুল পার কেজিতে নিয়ে আসবো? আচ্ছা, সবসময় আমরা ওই এককগুলোতে যদি করো তুমি, তাহলে তোমার জন্য অঙ্ক ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম। হ্যাঁ, তোমাদের বইয়ে হচ্ছে এভাবে দেওয়া আছে, বাট তুমি যখন আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবা, তুমি এই চ্যাপ্টারটা যদি শেষ করে একক কনভার্ট করতে করতে, তাহলে তোমার হচ্ছে একক নিয়ে কখনো কোনো প্রবলেম হবে না। আর কোথায় একক কনভার্ট করতে হবে, কোথায় করতে হবে না, এটা তুমি আস্তে আস্তে যখন আমরা মানে অঙ্ক করতে থাকবো তখন বুঝতে পারবা। বোঝা গেছে? কারণ আমি যদি তোমাকে এখন যদি আমি তোমাকে এটা এই নিয়মে ওই নিয়মে করি, তাহলে তুমি কিন্তু বিগড়ে যাবা। আমি বলতে পারছি? ঠিক আছে। এই জন্য তো এখন দেখো আমাদের বলছে টি2 বের করতে হবে। কি বের করতে হবে? টি2। তাহলে দেখো আমি এইটুক মিশাই ফেললাম। হ্যাঁ, আমাদের তো এতটুকু দরকার নাই এখন। এখন আমরা দেখো টি2 যদি বের করতে যাই, তাহলে আমরা হচ্ছে সবচেয়ে বেসিক সূত্র যেটা জানি, দেখো যে উই নো P1 divided by P2 equal T1 by T2 লিখতে পারি আমরা। এটা কোথা থেকে আসছে আমি আরেকটু এক লাইন স্কিপ করছিলাম, তারপর দেখো লিখি। প্রথমে তোমরা দেখছো P1 by T1 equal P2 by T2 লিখছিলাম না আমরা? হ্যাঁ, লিখছিলাম। তাহলে এখন দেখো এখান থেকে লিখতে পারি আমরা P1 by P2 equal T1 by T2 লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। এবার P1 এর মান দেখো, তুমি P1 এর মানটা যেহেতু দুইটার অনুপাত, তুমি এই দুইটার অনুপাত 16677 divided by 137340 equal T1 কত? 293 T2। এখানে T2 বের হবে না? হ্যাঁ, বের হবে। হ্যাঁ, তুমি এখানে এই মান যদি না বসায়, তুমি বসাও 0.17, নিচে যদি বসাও 1.4, সেম অ্যানসারটা আসবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এখান থেকে T2 পাবো। হ্যাঁ, পাবো। এটা হচ্ছে অ্যানসার আমাদের। T2 তে আমি একটু তোমাদের বের করে বলে দিই, সেটা হচ্ছে 1.293 divided by 117। আচ্ছা, T2 এর মানটা আসছে তোমার 2412 কেলভিন। 2412.94 এত কেলভিন। তাহলে T2 পেয়ে গেছি। এখন আমাকে বলতেছে তাপ শক্তির মান। তাপ শক্তির মান বলতে কার মান? H এর মান না? হ্যাঁ হ্যাঁ, এই যে মধ্যে। আচ্ছা, এখন তোমাকে মান দিয়ে দিছে CV ইকুয়াল 0.156। তাহলে আমি এতটুকু মিশাই দিলাম। কারটা বুঝলাম না, এটা কে এত এসএমএস করে কেন? তোমার মনে আওয়াজ যাচ্ছে নাকি? ভাই, আমি যে মাঝে মধ্যে একটু মেসেজের একটু শব্দ আসছে আপনার কাছে। আচ্ছা, ওই টেলিগ্রামে তোমাদের ইয়ারা হচ্ছে গ্রুপে এসএমএস করতেছে। তাহলে দেখো A ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি mCv del T। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো mCv। এখন T1 T2 লিখবো না T2 T1 লিখবো বলো তো? T1 বড় না T2 বড়? T2 বড়। ওকে, তাহলে আমরা এখান থেকে ধরো লিখতে পারি আমরা যে m ইনটু আমার CV এর মান দেওয়া আছে কত? CV এর মান দেওয়া আছে CV ইকুয়াল 0.156
এটার একক দেওয়া আছে কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি কেলভিন। হ্যাঁ, এখন এই যে আমরা বারবার সবসময় বলি তোমাকে যে কিলো, ভাইয়া হচ্ছে গিয়া ওই সিবির মানটাকে সবসময় কিলো ক্যালোরিতে দেওয়া থাকবে নাকি অন্য কোনো এককে দেওয়া থাকবে? কিলো ক্যালোরি থাকতে পারে, অথবা তোমার 0.718 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন দেওয়া থাকতে পারে। বোঝা গেছে? আচ্ছা, অথবা যখন যেটা দেওয়া থাকবে তখন কি ওইটা নিয়েই করবো? আমরা যখন যেটা দেওয়া থাকবে আমরা হচ্ছে সবই কিলো জুলে কনভার্ট করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। কারণ তুমি দেখো কিলো ক্যালোরি হচ্ছে কি সিজিএস এর, আর তোমার হচ্ছে কিলো জুল। এইটা দেখো যে বাকি যে সবগুলো আছে, এই যে এমটা কি কেজিতে আছে, তোমার হচ্ছে ডেল্টি গুলো কেলভিনে আছে। তাই তোমাকে কি করতে হবে, তুমি যদি এই মানটা দেখো, আমি তোমাকে দুইভাবে করতেছি। হ্যাঁ, আমি এম এর মানটা দেখো বসাবো, এম এর মানটা কিসে বসে দিচ্ছি, কেজি, 2 কেজি ছিল না 2, সিভির মানটা বসে দিচ্ছি 0.156 ইনটু ডেল্টি কত 2412.94 মাইনাস 293। এইটা এখান থেকে একটা মান আসবে আমার, আমি এটা কোনো চেঞ্জ করি নাই। কেন করি না আমি একটু পরে বলতেছি তোমাকে। হ্যাঁ, তো 2 ইনটু 0.156 ইনটু 2412 ইনটু 94 মাইনাস 293, 661.42 এত। এখন এখানে তুমি কোন এককে লিখবা, দেখো আমি এককটা একটু কনভার্ট করে দিই তোমাদেরকে। হ্যাঁ, এই যে এমটা কিসে বসাইছি, কেজিতে বসাইছি, ইনটু এই যে সিবিটা কোন এককে বসাইছি, কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, তাই না, ইনটু ডেল্টি পরিবর্তন কি আমরা কেলভিনে বসাইছি না। তাহলে এখন দেখো কেজি ক্যান্সেল, কেলভিন ক্যান্সেল, তাহলে কি একক থাকে, শুধু আমাদের কিলো ক্যালোরি থাকে না, কিলো ক্যালোরি থাকে। তাহলে এই মানটা হবে কিলো ক্যালোরিতে। তুমি এখানে आंसर যদি লেখো একক দিয়া, তোমার উত্তর হবে, কোনো সমস্যা নাই। বোঝা গেছে? এখন তুমি এখানে এটা করলা না, তুমি এখন এটা কিলো জুলে নিয়ে যাবা। কিসে নিয়ে যাবা? কিলো জুলে। তাহলে আমরা জানি যে 1 কিলো ক্যালোরি সমান কত জুল? 4.2 হ্যাঁ, কিলো জুল। তাহলে দেখো আমি যদি এটা 661.42 একে যদি আমি 4.2 দ্বারা গুণ দিই, তাহলে আমরা কি পাবো, কিলো জুল। তাহলে এটা আমি কি লিখতে পারি, ইনটু 4.2, 2777.96 কিলো। আচ্ছা, এতটুকু মিশাই দিই আমি এককটা, বুঝতে পারো না একটু? এটা হচ্ছে আমাদের কি কিলো জুল, এটাও তুমি आंसर দিতে পারো। তো আমরা কি করি, আমরা মূলত আমাদের অঙ্ক হচ্ছে সুবিধার্থে আমরা কি করি, এখানে আগে 4.2 দ্বারা গুণ দিয়ে আমরা কি করি, এটা কিলো ক্যালোরিকে কিলো জুল করে ফেলি। বোঝা গেছে? হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে, তাহলে এরকম টাইপের যদি হচ্ছে তোমার, এটা মেবি তোমার সবচাইতে বড় অঙ্ক তোমাদের বইয়ের ভিতরে বলো বা যেখানে মানে বইয়ে বলো। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি মেবি তোমাদের প্রসেসের হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের, হ্যাঁ, বা হচ্ছে আমার যে নোট খাতা মানে পিডিএফ আছে, নোট খাতা আছে, এটা আমি প্রসেসের পার্টটা তোমাদের দিয়ে দেবো প্রসেস শেষ হওয়ার পরে। হ্যাঁ, তোমরা তখন এটা দেখে এটা কমপ্লিট করে ফেলাও, কি বলো, হবে না? ওকে ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের কনস্ট্যান্ট ভলিউম নিয়ে কোনো সমস্যা হবে আর? না হবে না। এখন যদি না পড়ো, আজকে কমপ্লিট না করো, তাহলে হবে প্রবলেম। তো আমরা স্থির চাপে কি কি বলছিলাম, প্রথমে লিখছিলাম দেখো যে আইসোবারিক, অথবা হচ্ছে লিখছিলাম কি কনস্ট্যান্ট, তোমার কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, এটা লিখছিলাম। তারপর ওটা লিখবো না, আমি জাস্ট শুধু এতটুকু লিখতেছি, টোটাল সবগুলো লিখবো না, আমি লিখতেছি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। ওকে, তাহলে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বলতে কি বুঝি আমরা, স্থির চাপ প্রক্রিয়া। তাহলে স্থির চাপ প্রক্রিয়াটা কি, দেখো স্থির চাপ প্রক্রিয়া হচ্ছে আমাদের চাপ, মানে কি চাপটা আমরা স্থির রেখে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে যাব, এটাই আমাদের কি স্থির চাপ প্রক্রিয়া। তো এইটা হচ্ছে তোমাদের বইয়ে কি লেখা আছে, আমি একটু তোমাদেরকে করি, সুন্দর করে দেখো লেখা আছে, যে প্রক্রিয়ায় কোনো গ্যাস
চাপ স্থির রেখে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হয় তাকে স্থির চাপ প্রক্রিয়া বলে। তো সেম একই কথা, হ্যাঁ। তো এখন এই যে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, এইটা মূলত আমাদের চার্লসের সূত্রকে মেনে চলে। কি বলছে? এটি এটি চার্লসের সূত্র মেনে চলে। এটি চার্লসের সূত্র মেনে চলে। ওকে, চার্লসের সূত্রটা কি বলছে? চার্লস কি বলে গেছে? চার্লস বলছে যে স্থির চাপে কোন গ্যাসের, কি বলছে? স্থির চাপে কোন গ্যাসের আয়তন উহার তাপমাত্রার সাথে সমানুপাতিক। কোন গ্যাসের আয়তন উহার তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে বলতেছে যে স্থির চাপে কোন গ্যাসের আয়তন উহার তাপমাত্রার সহিত সমানুপাতিক। ওকে, তাহলে এতটুকু না, এই যে ম্যাথমেটিক্যালি লিখি আমরা, তাহলে বলছি কি চাপটা আমার স্থির থাকবে। তাহলে আমরা কি বলছি? আয়তনকে ভি কার সাথে সমানুপাতিক? তাপমাত্রার সাথে সমানুপাতিক। তাহলে এখন এখান থেকে লিখতে পারি আমরা ভি ইকুয়াল কনস্ট্যান্ট ইনটু কি টি। লেখা যায় এটা? বলো তো। ওকে, হ্যাঁ লেখা যায়। এটা আমার একটা কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে ধরো আমাদের স্থির চাপ, আসলে আমি তো খুব মানে একবারে সহজ একটা কথা বলি। ধরো তোমার যখন ইনজেকশন যখন পুশ করা হয় তোমাকে, তখন খুব আস্তে আস্তে ইনজেকশনটা পুশ করে না ডাক্তার বা নার্সে? তুমি দেখবা যে আস্তে আস্তে যখন পুশ করে তোমার শরীর আস্তে আস্তে কি গরম হয় না? কিন্তু দেখো যে ওই যদি মনে করো এভাবে জোরে করে তুমি চাপ দিয়ে প্রেসার, যদি জোরে প্রেসার দিতে এবং একবারে যদি তোমার সম্পূর্ণ যে ফ্লুইড থাকে ভেতরে সিরিঞ্জের ভেতরে, ওই যদি পুরো একবারে তোমার শরীরের ভিতরে প্রবেশ করে, তাহলে তুমি থাকবা না। তাই দেখো যে আমি বলি এখানে, আমি যে ওই ইনজেকশনটা ছোট্ট করে একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো এটা হচ্ছে আমাদের ইনজেকশন। এটা হচ্ছে ডাক্তার এখানে আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছে। তো প্রথমে ছিল কোন জায়গাতে? এই জায়গাতে ছিল। এই টোটালটা আমার কি এই জায়গাতে ছিল আমার 1 নাম্বার কন্ডিশন। এখানে আমাদের তাহলে আয়তন হচ্ছে V1, টেম্পারেচার হচ্ছে T1। যখন ইনজেকশন পুশ করার পরে আস্তে আস্তে যখন তোমার, তার আগে একটা জিনিস বলো, যেটা আমি এখানে আবার বলতেছি, আমি এর আগেরটাতে বুঝে আসছি বা আবার বলতেছি, যদি আমি কনস্ট্যান্টের মান 1 ধরি, তাহলে দেখো যে আমি যদি তাপমাত্রা আমার যদি হচ্ছে আয়তন যদি আমার কি হয় বলো, আয়তন যদি বাড়ে তাপমাত্রা বাড়বে না? হ্যাঁ বাড়বে। তাপমাত্রা বাড়বে। হ্যাঁ বাড়বে, সমানুপাতিক যেহেতু। আচ্ছা, তাহলে দেখো আমি যখন এইটা আস্তে আস্তে আমরা যখন আসতেছি তখন কি হইতেছে? আমি এখান থেকে ধরো যদি আরেকটু লিখি, এটা আমার 1 নাম্বার কন্ডিশন। তাহলে দেখো আমার এখান থেকে লিখতে পারি আমরা V1/T1 ইকুয়াল টু কি কনস্ট্যান্ট লিখতে পারি? হ্যাঁ লেখা যায়। এখান থেকে আমরা আবার লিখতে পারি, দেখো যে V1/T1 ইকুয়াল V2/T2, T2 ইকুয়াল V3/T3 ইকুয়াল ডট 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 Vn/Tn। লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। ওকে, তাহলে এতটুকু মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যদি এইটা না রাখে, এটা আমরা দেখলাম, এবার আমরা যাবো কিসে? আমরা একটা পিস্টন সিলিন্ডার নেব। সাপোজ যেটা আমাদের মেকানিক্যাল, যেটা আমরা একটা কি পিস্টন সিলিন্ডার নিই, সেম একই কথা না? পিস্টন, এটা হচ্ছে সিলিন্ডার, 1 নাম্বার পজিশন। এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন। তাহলে
আমি এটা মিশাই দিলাম, হ্যাঁ? সময় কি শেষ? 14 মিনিট আছে আর। ওকে, একটু দাঁড়াও। ও 14 মিনিট, সমস্যা নেই। দেখো আমরা হচ্ছে আঁকাছিলাম কি পিভি এবং টিএস কার্ভ, তাই না? হ্যাঁ টিএস কার্ভ 14 মিনিট কি বাড়ানো জায়গা একটু? আচ্ছা দেখি এর ভিতরে যদি আমাদের শেষ হয় তাহলে হবে, না হলে আমরা দেখতেছি। তাহলে আমরা হচ্ছে দেখো এটা পি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আমাদের এস। তো আমার এখানে বলছে কি আমরা চাপ স্থির রাখবো। তাহলে চাপ স্থির রাখলে দেখো যখন আমার এই কন্ডিশনে আমার, তাহলে এই জায়গাতে আস্তে 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 দেখো আমাদের যখন আমাদের চাপ কি কনস্ট্যান্ট, তাহলে আস্তে আস্তে আমাদের চাপ আয়তন বাড়তে পারে আবার কমতে পারে। আমি যদি 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, কি দিলাম 1 নম্বর এবং 2 নম্বর। তাহলে দেখো আয়তন আমার কি আয়তন বাড়তেছে, এখানে কি বাড়তেছে? আয়তন বাড়তেছে। তাহলে আমাকে বলো এই পজিশনে আয়তন বাড়তেছে না এই পজিশনে আয়তন বাড়তেছে? 2 নম্বর পজিশনে বাড়তেছে। আচ্ছা, তারপরে দেখো আমি যখন আয়তন যদি আমার বাড়ে তাহলে কি আমাদের তাপমাত্রা বাড়বে না? হ্যাঁ বাড়বে। তো তাপমাত্রা বাড়লে আমাদের দেখো তাপমাত্রা যদি বাড়ে তাহলে তাপ বাড়বে, আর তাপ বাড়লে কি এনট্রপি বাড়বে। তাহলে আমরা দেখো এভাবে দিতে পারি না পয়েন্টটা? হ্যাঁ এভাবে। ওকে, তো এটা হচ্ছে এক্সপ্যানশন, এক্সপ্যানশন। এতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে। এটা কি ওই আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটাকে আর বুঝাই দেওয়া লাগবে বলো তো? জি না, আর বোঝাতে লাগবে। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে কিছু সূত্র লিখতে পারি। আমরা হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে সূত্র পড়ছিলাম যে A is equal del E plus W পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে ধরো লিখতে পারি যে আমরা টোটাল এখানে দেখো A is equal to লিখছিলাম M CP del T লিখছিলাম, del E equal to লিখছিলাম M CV del T, W সমান লিখছিলাম P dV অথবা M R del T। M R del T দেখাইছিলাম তোমাদেরকে কত ক্লাসে আমি? হ্যাঁ গত ক্লাস তো করে না, এই জন্য বলতে পারতেছি। গত ক্লাস বলতে তোমার এর আগের অধ্যায় ওই যে 12টা হচ্ছে, যেটা হচ্ছে তোমার 12টা ইয়াদ ছিলাম না? পঞ্চম অধ্যায় আর কি, পঞ্চম হ্যাঁ অধ্যায়। প্রথম অধ্যায় দেখাইছিলাম না এটা? পঞ্চম অধ্যায় দিয়ে করা হয় না আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা একটু করে ফেলো, হ্যাঁ? তারপরে বুঝতে সমস্যা হলে বলি। আচ্ছা ভাই। তো এই যে এতটুকু আমরা কি করছিলাম, পড়ছিলাম। এখন আমি যদি এক্সপেনশন কম্প্রেশনের কথা চিন্তা করি তাহলে আমরা জানি কি যে আমরা ডেল টি আমরা চেঞ্জ করে ফেলবো, তাই না? কম্প্রেশন, কম্প্রেশন আমি ডিরেক্ট দিয়ে দিলাম, ঠিক আছে? বুঝবা না এখন? হ্যাঁ ভাই বুঝবো, এর আগেরটা তো বুঝছি সুন্দর। আচ্ছা, এইটা এখন এখানে আমি ধরো এখানে হচ্ছে আরো কিছু হচ্ছে সূত্র লিখে রাখবা, যেগুলো সচরাচর একবার কমন সূত্র, এগুলো মুখস্থ রাখতে হয়, বুঝছো? সিপি মাইনাস সিভি, গামা ইকুয়াল টু সিপি ভাগ সিভি। তারপরে হচ্ছে তোমার আর কি কি আছে? পিভি ইকুয়াল টু এম আর টি, এম আর টি। আবার তোমার 12টা সূত্র লিখে দিয়েছিলাম না, ওখানে আবার আছে তোমার এরকম যে পিভি ইকুয়াল টু এন আর ইউ টি, ঠিক আছে? এগুলো সুন্দরভাবে গত ক্লাসে লিখে দিয়েছিলাম, একটু সুন্দরভাবে পড়ে রাখিও। তাহলে এবার আমরা যদি বলি যে সম আয়তন আর সমচাপ প্রক্রিয়া, কি বলছি আমরা? সমচাপ প্রক্রিয়াতে আমাদের এক্সাম্পল কি আছে আসলে?
এটা মনে হয় সবচাইতে তোমাদের অনেকগুলো মান চাইছে আর কি। হ্যাঁ, 2 ঘনমিটার আয়তনের 1 কেজি, 2 মিটার কিউব আয়তনের 1 কেজি আদর্শ গ্যাস স্থির চাপ প্রক্রিয়ায় উত্তপ্ত করা হলো। আদর্শ গ্যাস স্থির চাপ, আচ্ছা আমি লিখতেছি না, ঠিক আছে, সময় মনে নাই তাই না? 9 মিনিট আছে ভাই, আপনি আচ্ছা তাহলে শুধু মানগুলো লিখে সলভ করে দেন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোমার एग्जांपल 4 নাম্বার আর কি। হ্যাঁ, বইয়ের বলতেছে দেখো যে 2 ঘনমিটার আয়তনের, তার মানে কি আমার ভি এর মান দেওয়া আছে, ভি এর মান কত আছে 2 ঘনমিটার মানে মিটার কিউব। হ্যাঁ, 1 কেজি আদর্শ গ্যাস, 1 কেজি আদর্শ গ্যাস মানে এম এর মান কত 1 কেজি, 1 কেজি আদর্শ গ্যাস স্থির চাপ প্রক্রিয়ায় উত্তপ্ত করা হলো, নাকি আমাদের কনস্ট্যান্ট প্রেসারে উত্তপ্ত করা হয়েছে। এতে তাপমাত্রা 27 হতে এতে তাপমাত্রা 27 হইতে 227 সেন্টিগ্রেডে উত্তীর্ণ হলো। কারণ আমাদের কি ছিল, এইখানে ছিল কত 27, তারপর উত্তীর্ণ হয়েছে কততে 227 এ। তাহলে আমাদের T1 ইকুয়াল টু লিখতেছিলাম আমরা 27 প্লাস 273 ইকুয়াল টু কত 300, আর T2 হচ্ছে তোমার 227 প্লাস 273 ইকুয়াল টু কত হয় 2 2 400, 500 সামথিং, 500 কেলভিন, 500 কেলভিন পুরো 500 না, 500 কেলভিন। এখন বলতেছে সিপি, সিপির মান দেওয়া আছে, সিপি ইকুয়াল টু দেওয়া আছে 0.24 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। হ্যাঁ, আর সিভি দেওয়া আছে 0.17 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। আচ্ছা, একটা বিষয় মাথায় রাখবো অঙ্কটার ক্ষেত্রে। হ্যাঁ, এই যে সিপি আর সিভির মানটা, এই মানটা এখানে কেলভিনে দেওয়া আছে না ডিগ্রিতে দেওয়া আছে, এটা মাথায় রাখবা। যদি এখানে ডিগ্রিতে মান দেওয়া থাকে তাহলে টেম্পারেচার গুলোকে কেলভিনে কনভার্ট করার দরকার নাই। ক্লিয়ার? ভাই আরেকবার বলেন আরেকটু। এই যে সিপি এবং সিভির মানটা দেখবা এখানে যে কেলভিনে দেওয়া আছে না ডিগ্রিতে দেওয়া আছে। যদি কেলভিন এককে থাকে তাহলে এটাকে টি এর মানগুলোকে কেলভিনে কনভার্ট করবা, আর যদি ডিগ্রিতে সেন্টিগ্রেডে থাকে তাহলে এই টি এর মানগুলোকে সেন্টিগ্রেডে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা ভাই, ওইদিন শুনছিলাম যে ডিগ্রি কেলভিন নাকি একসাথে লেখা যায় না, শুধু কেলভিন লিখতে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার দিদি তো অভ্যস্ত হয়ে গেছে, বুঝছো? এই জন্য বলতেছি যে ডিগ্রি কেলভিন তো লেখা যায় না না, ওটা হচ্ছে আমার দিদি তো অভ্যস্ত হয়ে গেছে আর কি, এই জন্য আর কি। তো দেখো এখন কোন নাম্বার বলছে বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক বের করো। তাহলে বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক কোনটা, এই যে এই আর, এই আর। ওকে, তাহলে দেখো যে আমরা আর সমান জানি, এখানে আমরা জানি যে আর ইকুয়াল টু সিপি মাইনাস সিভি। এই যে আর দেখছো না, এই আর কিন্তু সেম। তাহলে আমরা সিপির মান জানি, দেখো সিপির মান কত জানি 0.24 মাইনাস 0.17। তো এখান থেকে মান আসে আমার, সেটা কত আসে 0.07 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। ওকে, এটা আমাদের অ্যানসার, এটা আমাদের অ্যানসার। এখন তোমাদের বইয়ে কত দেওয়া আছে 0.294 দেওয়া আছে। তুমি যদি এটা অ্যানসার লেখো একটা মার্কও কাটতে পারবে না। ওরা কি করছে কিলো ক্যালোরিটাকে জুলে নিয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি 0.07 ইনটু কত 4.2 গুণ দিলে আমাদের কি হবে কিলো জুল পার কেজি কেলভিন। লেখা যায় না? এটা করলে 2. এই মানটা আসে, তোমাদের বইয়ের সাথে তখন মিলবে। আচ্ছা, তাহলে তুমি এখানে রাখলেও তোমাকে মার্কস দিবে, তুমি এখানে রাখলেও তোমাকে মার্কস দিবে, কোনো সমস্যা নাই। এখন বলতেছে খ নাম্বারে, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। খ নাম্বারে বলতেছে
সরবরাহকৃত তাপ, সরবরাহকৃত তাপ কোনটা? এই এইচ না, বা এই এইচ বলছে এই এইচ এর মানটা কত সেটা নির্ণয় করো, সরবরাহকৃত তাপ। তাহলে আমরা সরবরাহকৃত তাপ দেখো লিখতে পারি। আচ্ছা ভাই, শুধু এখানে মান বসায় ডেলটি মান তাপমাত্রা পরিবর্তন করে দিলে তো ওটার মান চলে আসবে। হ্যাঁ, তো দেখো ক্ষয় কত লিখতেছিলাম আমরা, এইচ ইকুয়াল টু এম সিপি ডেলটি। তাহলে এখন দেখো আমাদের এম এর মান কত 2, সিপি মান কত 0.24 ইনটু ডেলটি হচ্ছে কত আছে আমাদের 500 মাইনাস 300, তাই না? তাহলে এখান থেকে যে মানটা আসছে আমাদের 2 ইনটু 0.24 ইনটু 200, 96 কিলো ক্যালোরি। আমাদের বইয়ে কিসে দেওয়া আছে? কিলো জুল। তাহলে এর সাথে আমরা যদি 4.2 গুণ দিই তাহলে আমাদের কি কিলো জুল হয়ে যাবে না? বুঝছো? হ্যালো, আছো? হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, বুঝছো? এম এর মান কত? 1 কেজি, 1 কিন্তু আমি তো গত অঙ্কের 2 দিয়ে দিছি। এইজন্য আচ্ছা, তাহলে এটা আসে আমাদের 1 ইনটু 0.24 ইনটু 200, 48 কিলো ক্যালোরি। তাহলে এই যে 48, এটার সাথে আমরা 4.2 গুণ দিলে আমাদের বইয়ের যে মানটা আছে সে মানের সাথে মিলে যায়। দেখো 201.6 কিলো জুল। তুমি এখানে অ্যানসার দিলে হবে, তবে কি বইয়ের সাথে যে একক, ওই একক কিন্তু লেখা যাবে না। বোঝা গেছে? তুমি কোন এককে বের করতেছো সেই এককটাতে লিখতে হবে। ওকে ভাই। তাহলে দেখো আবার বলতেছে যে গ নম্বরে চূড়ান্ত আয়তন। চূড়ান্ত আয়তন মানে কি? শেষ আয়তন বলছে না? হ্যাঁ, শেষ হয়ে গেছে। কারণ আমাদের এইখানে যে মানটা আছে এটা কি V1 দেওয়া আছে। তাহলে আমি দেখো যে আমরা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে লিখছিলাম V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ইকুয়াল টু ডট 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 Vn বাই Tn লিখছিলাম, মনে আছে? তাহলে এখানে আমার স্টেট কয়টা? দুইটা যদি হয় তাহলে আমরা দুইটার সমান লিখতে পারি। দেখো V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। তাহলে এখান থেকে আমরা V1 সমান কত পাইছি? দেখো 2, T1 কত আমাদের জানা মতে 300 ইকুয়াল V2 বের করব আমরা, T2 কত 500। তাহলে এখান থেকে আমাদের কি V2 বের হয় না এত মিটার কিউব। ওকে, এবং বলতে অন্তর্নিহিত শক্তির পরিমাণ বের করো। তার মানে কি ডেল ই চাইছে, ডেল ই। দেখো আমরা এম এর মান জানি, সিভি জানি, হ্যাঁ সিভি জানি, ডেলটি জানি, হ্যাঁ ডেলটি জানি। ওটা করে দেওয়া লাগবে আমার? না না, করে দেওয়া লাগবে না। এখন বলতে যে সম্পাদিত কাজের পরিমাণ, কাজকে ডাব্লিউ চাইছে না? হ্যাঁ ডাব্লিউ। দেখো আমরা একটু আগে এইচ এর মান বের করে আসছি, মনে আছে? হ্যাঁ। এখন ডেল এর মান আমরা হচ্ছে বের করলাম। তাহলে আমরা এই সূত্র থেকে যদি লিখি যে এইচ থেকে ডেল ই বাদ দিলে ডাব্লিউ পাবো না? হ্যাঁ পাবো। অথবা তুমি যদি বলো যে তুমি এম এর মান জানো, আর এর মান জানো, ডেল টি জানো, তাও এখান থেকে ডাব্লিউ বের হবে। যেখান থেকে বের করবে সেখান থেকে বের হবে। হ্যাঁ বের হবে। ক্লিয়ার? তো আমরা হচ্ছে আজকে এই দুইটা প্রসেসে আমরা রাখি। তো ঠিক আছে তাহলে।